হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা দিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি। এই ফাঁকে আমি আজ তোমাকে অনেক কিছুই দেখাবো। আজকে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে না, যে খ্যাপার লোক তোমরা অনেকেই বলো, সেই বাড়িতে আজকে অনেক কিছু হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি সেই অনেক আগে। ঘুম থেকে উঠে তখন বাবুকে নিয়ে বসেছিলাম। মুখের মধ্যে কেমন দাগ দাগ হয়ে যাচ্ছে। তখন বাবুকে নিয়ে বসেছিলাম রোদ্রের মধ্যে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম আজকে অনেকগুলো কাপড় চোপড় আছে, সেগুলো ধুয়ে দেবো। কালকে বাবুকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, তো অনেকগুলো কাপড় জমে গেছে। আর বাবু কালকে একটু বেশি বমি করেছিল, সেই কারণে মানে অনেকগুলো জামা জমে গেছে। তো সেগুলো আমার পুরোপুরি ধুয়ে দিতে হবে। ধুয়ে টুয়ে তারপর অন্য কাজ করব। হিসুর তারপর হাগুর অনেকগুলো কাপড় হয়ে গেছে। মানে কালকে ওকে আমি ডাইপার পরাইনি দিনের বেলা, না কালকে না, হ্যাঁ কালকে ওখান থেকে এসে দিনের বেলা ডাইপার পরেনি, তখন অনেকগুলো হয়ে গেছিলো। বাবুর একটু পেটটা খারাপ করেছিল। ওষুধগুলো খাওয়ার পর পেটটা খারাপ করবে, ডাক্তার বলেই দিয়েছে। তো খাওয়ার পর হালকা একটু পেটটা খারাপ করেছে, তো অনেকগুলো প্যান্টে জমে গেছে, সব ধুয়ে দিতে হবে। তো চলো ঝটপট করে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখি। এদিকে আমার ঘরের এই অবস্থা। এদিকে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর আমার পুচকু এখানে ঘুমোচ্ছে। উপরে মশারি দিইনি, কারণ এই মাত্র ওকে শোয়ালাম, এখনও মশারিটা দিইনি। ও ওই যে ঘুমিয়ে আছে, আর ও এইভাবেই থাকে, হাতটা এইভাবে উপর দিয়ে এভাবেই ঘুমিয়ে থাকে। তো চলো, ঘুমন্ত বাচ্চাকে আর দেখাবো না। ওর মাথার নিচে আমি বালিশ দিইনি, কারণ ওর মাথার নিচে বালিশ দিলে মাথা অনেকটা উঁচু হয়ে যায়, আর সেই কারণে আমি দেইনি। মানে এখন দিনের বেলা না ঘুমিয়েছে, তো এর জন্য দেইনি। দেখো ও আমার কথা শুনে কি উঠে পড়ছে নাকি বুঝতে পারছে না, কিন্তু আমি এটুক জানি ও এখন বেশ ঘুমোবে। এখানে নাকি কোথায় মশারিটা আছে, আমি মশারিটা জানো অনেকদিন থেকে মশারি খুঁজে পাচ্ছি না। বাবুর একটা মশারি ছিল, সেই মশারিটাই পাচ্ছি না। মশারি পাচ্ছি না, একটা ড্রেস পাচ্ছি না, হয়তো ওটা মামার বাড়িতে রয়ে গেছে, গেছিলাম পুজোর সময়, তো সেগুলো আনা হয়নি। আর এই যে দেখো, এখানে অনেকগুলো কাপড়ের ঠিপি একসাথে জমা হয়েছে। এই সবগুলো আমার ভালো করে ধুয়ে দিতে হবে। আর এই যে আমার এই ঘরের আয়নার এই অবস্থা, এগুলো ঠিক করতে হবে। এখানে বাবুর ওষুধ রয়েছে অনেকগুলো, ওগুলো মধ্যে একটা খাওয়ানো হয়ে গেছে। এই যে এই ওষুধটা আছে, এটা খাওয়ানো হয়ে গেছে। এই ওষুধটা একটু সাইড করে রেখেছি। আর বাবুর জন্য বাবা নিয়ে এসেছে খাঁটি তেল, মানে এটা হচ্ছে একদম ভাঙানো খাঁটি তেলটা, এটা নিয়ে এসেছে। তো এই তেলটা কিন্তু ঢেলে রাখতে হবে। তো চলো আগে কাজগুলো করতে থাকি। হ্যাঁ তোমরা দেখো, এই তেলটা মালিশ করার জন্য খুব খুব উপকারী। এটা একদম খাঁটি তেল, সর্ষের তেল। এটা এখন রেখে দেবো ওই বোতলের মধ্যে করে। এতটুক তেল নেয় 6.5 টাকা দাম, বাবা এনে দেয়। তো যে বাবা কালকে আমি বলে দিয়েছিলাম আমাদের এখানে বড় বাজারেই পাওয়া যায়, তাছাড়া এটা পাওয়া যায় না। তো কালকে বলেছিলাম তেল নেই, এনে দিয়েছে। তো চলো তেলটা ঢুকিয়ে রেখে দিয়েছি। এটা রাখবো বাবুর জামা কাপড় যেখানে রাখি সেখানে। এই হচ্ছে আমার বাবুর জামা কাপড় রাখার জায়গা। এখানে সব ওর জিনিস আছে, ওর ক্রিম টিম যা লাগে সব এখানে। এখন এই জায়গাটাকে একটু গোছাতে হবে। এই জায়গাটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। ঘর পরিষ্কার না থাকলে ভীষণ খারাপ লাগে দেখতে। এগুলো নিয়ে যেতে হবে বাইরে। চলো এই জায়গাগুলোকে ঠিকঠাক করে ক্লিন করে নিই। এখানে কিছুটা তেল রয়েছে, বাবু আরেকবার যখন উঠবে এই তেলটা দিয়ে মালিশ করে দিতে পারবো ওকে। এত পরিমাণ ওষুধ হয়ে গেছে বাবুর, এখন কখন কোনটা খাওয়াচ্ছি সেটা আমার ভালো করে মনে রাখতে হবে। সেই জন্য মনে রাখার জন্য কি করেছি, যেটা যেটা খাওয়ানো হয়ে গেছে সেই ওষুধগুলোকে আমি সাইড করে নিয়েছি, না হলে মনে থাকবে না যে কোনটা কখন খাওয়ানো হয়ে গেছে। চলো এই জায়গাটাকে একটা টিস্যু এনে ভালো করে পরিষ্কার করে নিই।
আয়নাটাকেও পরিষ্কার করতে হবে। আয়নাটারও কী অবস্থা হয়েছে, ঠিকঠাক করে সময় না পেলে যা হয়। এখান থেকে এখন বাবুরই টিস্যু নিয়ে পরিষ্কার করতে হবে। খোলা আছে একটা টিস্যু। এখন আর সেরকম টাইম পাই না। আগে কি সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে রাখতাম। এখন ছেলেকে নিয়ে এসবের সময়ই নেই, গোছানো টোছানোর কোনো সময় নেই। ওকে নিয়ে আমার সারাদিন ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, আমার বাড়িতে লোক আছে অনেকগুলো নেওয়ার, কিন্তু আমার ছেলেটা এমন দুষ্ট হয়েছে, সবার কোলে যদি 10 মিনিট করে থাকে তাহলে হয়তো ওর মন চায় না থাকতে। ও সেই টাইমে কান্না শুরু করে দেবে, তখন আমার তাকে কোলে নিতে হবে। আর আমি কোলে নিলে তখন ওর মানে বুকের দুধও লাগে না, তখন ও এমনিই চুপ করে থাকবে। আমার কোলে থেকে অন্যদের সাথে হাসাহাসি করবে, কিন্তু অন্যদের কোলে সেরকম যেতেই চায় না। এরকম দুষ্ট হয়েছে। চলো, এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে। তাহলে এগুলোকে আজকে নামিয়ে পরিষ্কার করার মতো সময় নেই, নাহলে এগুলো নামিয়ে পরিষ্কার করলে অনেকটা টাইম লেগে যাবে আমার। জয় প্রাইভেট। দেখো অনেক পরিষ্কার হয়েছে, অনেক। এখন এই আয়নাটাকে আমার ভালো করে মুছতে হবে। একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে দিলে আয়না একদম ক্লিন। আমার একটা নাইটি দিয়ে মুছে দিয়েছি, নাইটিটা ধুয়েই দিতে হবে, তো ভাবলাম যে না, এখন এটা দিয়ে একটু মুছে রাখি। এসব ঘরের আয়না টায়না পরিষ্কার না থাকলে না বিকট দেখা যায়। দেখো একদম ক্লিন, চকচকা হয়ে গেছে। চলো আর কথা না বাড়িয়ে আমি এখন আমার কাজে লেগে পড়ি, মানে ধোয়া পাল্লার কাজে লেগে পড়বো। ও ধোয়া পাল্লার আগে একটা কথা, আমার ঘরটাকে ঝাড় দিতে হবে। ঝটপট করে চলে এলাম ঘরের ভেতরে ঘরটাকে পরিষ্কার করতে। বাবুকে রেখেছি বাইরে বাবার কোলে। ও বাবার কোলে যতক্ষণ থাকবে ততক্ষণে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিতে পারবো। এক ঢিপি কাপড় চোপড় নিয়ে বেরিয়ে পড়ছে এখন, এগুলো ধুয়ে দিতে হবে। বাবু উঠে পড়েছে, ঘর ঝাঁপিয়ে দিতে ওর ঘুম হয়ে গেছে। কি বাবা? বাবা কইলে ইনজেকশন। ছেলেটার শরীরটা বেশি একটা ভালো নয়, তো সেই কারণে বাবাই নিয়ে বসে আছে। আমি বাবাকে বললাম তুমি একটু নাও, আমি ঝটপট করে কাপড়গুলোকে ধুয়ে দিই। বাচ্চা মানুষের কাপড় চোপড় দুদিন একদিন না যেতে যেতেই কিন্তু ধুয়ে দিতে হয়। আর আমি একটা কাপড় এখন পরিয়ে পরে আর ওই কাপড়টা পরের দিন পরাই না, যতক্ষণ না ধুয়ে দিই। আর সেদিন আমি গেছিলাম ডক্টরের কাছে বাবুকে নিয়ে, তো সেই কারণে এই কাপড়টাও ধুয়ে দিচ্ছি। এই কাপড়টাও কিন্তু ধুতে হবে। তো চলে এসেছি কলে। মোটরটা খারাপ হয়ে গেছে, কিসের কারণে বুঝতে পারছি না, মোটর থেকে জল উঠছে না। তো এই কল ঝকিয়ে কিন্তু জল তুললাম, তুলে ঝটপট করে কাপড়গুলোকে সার্ফের জলে ভিজিয়ে দিলাম। আর কাপড়গুলো বেশি একটা নোংরা নয়, ময়লাও হয়নি বেশি, তো সেই কারণে শুধু সার্ফের জলে ভিজিয়ে আজকে রেখে দেবো। এদিকে চলে এসেছে বাড়িতে কিছু লোক, এরা এসেছে কীর্তনের মাগন নিতে। মানে মাগন বলতে যে কীর্তন হয়, কোথাও থেকে চাল নেয়, পয়সা নেয়। আর এটা হচ্ছে আমাদের এখানে বড় বাজারের কীর্তন। আমাদের এখানে দুটো বাজার, তিনটে বাজার টোটালি, দুটো ছোট, দুটো একটা বড়। তো সেইটা ছোট বাজারের মধ্যে যেটা দিয়ে আমি মাথা ভাঙা যাওয়ার সময় যেটা পড়ে, যেটা আমার স্কুলের কাছেই বাজারটা, তো সেই বাজারটার মধ্যেই কিন্তু কীর্তন। আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম, ডাকালি স্কুল, মানে হায়ার সেকেন্ডারি দিয়েছি, মাধ্যমিক দিয়েছি, সেই স্কুলের এখানেই কীর্তন হবে। তো চলে এসেছে। আমাদের ঘর থেকে প্রায় 2 কেজির মতো চাল দেওয়া হয়েছে, জেঠিদের ঘর থেকে প্রায় 1 কেজির মতো চাল দিয়েছে। আর কীর্তন এলেই আমরা চাল টাল দেই, তার সাথেও কিন্তু কিছু চাঁদা দিতে হয়, মানে পয়সা দিতে হয়, সেটাও দেওয়া হয়ে গেছে। এনারা এখন নিয়ে চলে যাচ্ছেন চাল টাল। তো চলো গিয়ে দেখি কীর্তনের মধ্যে কোন কোন মানুষগুলো আসছে, এবার কোথা থেকে আসছে। আমাদের এদিকে কীর্তন চলে এসেছে, দেখো এসে এখান থেকে কীর্তনের এগিয়ে গেল। এবার তত্ত্ববিশারদ শুভদীপ রায় বীরভূম, সুধাকষ্টি চিত্রা কোনার বাঁকুড়া, তত্ত্ব সম্রাট সুশান্ত কর্মকার নবদ্বীপ। বীরভূম, বাঁকুড়া, নবদ্বীপ।
9 ফাল্গুন 22 ফেব্রুয়ারি শনিবার অধিবাস, 25 তারিখ পর্যন্ত কীর্তন। ডাকালিহাট নামযজ্ঞ কমিটি। এই হচ্ছে আমাদের কীর্তনের স্লিপ দিয়ে গেল। আমাদের এদিকে দুটো বাজার আছে, দুটো বাজারই হয়। আর এই যে লোকগুলো আসবে, এই কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে। 33তম বার্ষিকী এটা। আমি ওইদিকে কাপড় ভিজিয়ে রেখে চলে এসেছি এইদিকে, কারণ কাপড়গুলো একটু ভেজানো থাক। আর এইদিকে মা করছে রান্না। এই যে মা এদিকে রান্না করছে, কি রান্না করছে আমি জানি না, দেখিও নি। তো চলো দিকে মা রান্না করতে থাক, আর আমি ওইদিকে কাপড়গুলো ধুয়ে ধুয়ে ঝটপট করে চলে আসি। কিছুক্ষণ পর বাবুকে একা রেখে চলে এসেছি অনেক দূরে। বাবুকে রেখে এসেছি মায়ের কাছে আর বাবার কাছে। আর এখানে এসেছি আমি আমার আধার কার্ড ঠিক করতে। আমার আধার কার্ডের সাথে আমার ফোন নাম্বারের লিঙ্ক নেই, সেটা না হলে আমার অনেক সমস্যা হচ্ছে। তো অনেক কয়দিন থেকেই ভাবছিলাম এটা করব কিন্তু করা হচ্ছিল না। এই দোকানে চলে এসেছি, এখানে আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করব। আর আমার আধার কার্ডের মধ্যে বয়সটাও একটু বেশি আছে, সেটাও ঠিক করতে হবে। তো দোকানে আসার পর দোকানের দাদাটা বলল যে এই আধার কার্ড ঠিক করতে মানে ফোন লিঙ্কটা এখন করা যাবে, কিন্তু ঠিক করতে নাকি এখানে কিছু করে মানে ফর্ম টর্ম ফিল আপ করে তারপর সেটা নিয়ে কোচবিহার যেতে হবে। তো সেটা সেই কারণে আজকে আর করিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে এখন আমার কোচবিহার যাওয়া তো সম্ভব না। বাচ্চাটা একটু বড় হোক, আর না হলে মা বাবাও কিন্তু আধার কার্ডের সেই কাজগুলো করেনি। মানে আমাদের 2013 আগের আধার কার্ড, তো সেই কাজগুলো করেনি। মা বাবা, বড় মামি, আমি তিনজনেই ভাবছি 4 জনে মিলেই যাব সেই দিকটাতে। তারপর কাজ করে চলে এলাম বাড়িতে এসে দেখি বাড়িতে ভীষণ তোড়জোড় লেগেছে কাজে। আমাদের বাড়ির পেছনে একটা খ্যাপার লোক আছে, তোমরা অনেকেই জানো। আমাদের বাড়ির পেছন দিকটাতেই কিন্তু লোকটা থাকে। তো সেই লোকটা কিন্তু সরকারি ঘর পেয়েছে, তোমাদেরকে আমি অনেক আগেই বলেছিলাম। এখন লোকটা কিছুতেই টাকাটা পাওয়ার পর ঘরটা তুলতে চাচ্ছে না। আছে না কিছু লোক কিছু টাকা পেয়ে গেলে ঘরটা তুলতে চায় না। আর এদিকে দেখো যে সব কাপড়গুলো তখন ধুয়ে দিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু লোকটা তুলতে চাইছিল না। আমরা জোর করাতে এখন ঘরটা তার উঠছে। টাকাগুলো অনেক টাকা সে নিজে খেয়ে ফেলেছে। 60,000 টাকা প্রথম কিস্তিতে ঢোকার পর তিনি কিন্তু অনেকগুলো টাকা শেষ করে ফেলেছেন। প্রায় 35,000 টাকার মতো উনি তুলেছেন। কি করেছেন ওটা ওর নিজেও বলতে পারে না। তো তারপর এখানে যতটুকুই ওনার হাতে এখন আছে সেটা দিয়েই ঘর তৈরি করা হচ্ছে। এই মিস্ত্রিগুলো হচ্ছে আমাদের বাড়ির মিস্ত্রি। আমাদের রান্নাঘরটা ভেঙে গেছিলো, বর্ষাকালে টিনের চাল থেকে ফুটো ফুটো জল পড়ে, তো সেই কারণে আমাদের রান্নাঘরটা ঠিক করা হবে। আমরা মিস্ত্রিটা খবর দিয়ে এনে বলেছি প্রথমত এই লোকটার ঘরটা ঠিক করে দিতে, কারণ এই লোকটার কেউই নেই বলতে গেলে। নিজের বউ বাচ্চা নেই তার মানে তো কেউই নেই, ভাই ভাইস্তা এগুলো তো বাদেই দাও। তো ভাই ভাইস্তা ওরা আছে, কিন্তু লোকটার নিজস্ব বলতে কিন্তু এখন বলতে গেলে আমরা, কারণ আমাদের বাড়ির পেছনেই আছে। এই লোকটা আমাদের গোষ্ঠী জাতি কোনো কিছুই না, আমাদের পেছনে থাকে বলেই আর একটু মাথার মধ্যে প্রবলেম আছে। কিন্তু সরকারি ঘর যখন উনি পেয়েছেন ওনার কাজ তো করতেই হবে। তো সেই কারণে কাঠমিস্ত্রির প্রথমে আমরা খবর দিয়েছি, কারণ প্রথমে ঘরটা কোনো রকমে যদি উঠে যায় তারপরে চারদিক থেকে কোনো রকমে ইট দিয়ে ছোট্ট একটা পাকা টাকা ঘর করা যাবে। লোকটা যতদিনই বাঁচুক ততদিনই ঘরটার মধ্যে থেকে যেতে পারবে, এটাই কিন্তু সব থেকে বড়। আর লোকটা না একদমই চাচ্ছিল না ঘরটা তুলতে, কারণ আমরা জানি এখন প্রথম কিস্তি যদি 60,000 টাকা ঢোকে, পরেরটা যদি উনি ঘরটা না করেন পরের কিস্তিটা কিন্তু ঢুকবে না। তো সেটাই কিন্তু আমাদের পঞ্চায়েত বারবার করে এসে লোকটাকে বলে গেছে, কিন্তু যে যেমন সে সেরকমই করে। উনি বারবার বলছেন উনি ঘর তুলবেন না, ওনার কিস্তি যেন পরেরটাও দেওয়া হয়। তো মানে আছে না একটু মাথা খারাপ লোক, একটু চেল্লা হল্লা বেশি করে, একটু বসে বেশি, তো ওনারা এরকম করছিলেন। তো এখন একমাত্র জোর হচ্ছে আমার বাবার আর মায়ের জোর দিয়ে এখন ঘরটা তৈরি করা হচ্ছে। এখন যদি লোকটা টাকা পয়সা না দেয় এই মিস্ত্রিগুলোকে, টাকা পয়সাটা কিন্তু আমাদেরই দিতে হবে ঘর তৈরির। অনেকেই আছে এই লোকটাকে অনেক কিছু বলে, অনেক কিছু মানে বলে, কিন্তু এই লোকটা না কোথাও খেতে যায় না। মানে অনেকেই এসে বলে যে চলো আমাদের বাড়িতে দুটো ভাত খাবে, কিন্তু লোকটা কোথাও খায় না, শুধু আমাদের বাড়ি ছাড়া। আমাদের বাড়িতে বলার পর খায়, কিন্তু প্রত্যেক দিন যে আমরা বলবো যে আমাদের বাড়িতে খাও, প্রত্যেক দিন খাবে না। কোনো অনুষ্ঠান থাকলে উনি খাবেন। আজকে যেমন এই মিস্ত্রিগুলো আছে, আজকে ভাবছি ওনাকে ডেকে নিয়ে আমাদের বাড়িতে খাওয়াবো। মাঝে মধ্যেই ডাকি, পিঠে পার্বণ যখন আমাদের করা হয় তখন ওনাকে ডাকি, উনি না যায় না। আর গেলেও না বাজে বাজে ভাষায় গালিগালাজ করেন।
কি বলবো, লোকটাও তো বুড়ো হয়ে গেছে, আর লোকটার না একটু মাথাটাও খারাপ আছে, তো এইসব মানুষের কথা কান নেওয়াটা ভালো না। তো সেই কারণে ওনার ঘরটা কিন্তু আমরাই বলতে গেলে তৈরি করে দিচ্ছি। ওনার হাতে যতটুকু টাকা আছে ওটুকু দিয়ে উনি করবেন। তো এদিকে মিস্ত্রি লেগে গেছে অনেকক্ষণ আগেই, মিস্ত্রি প্রায় খুঁটি টুটি লাগিয়ে চাল প্রায় করে ফেলেছে। আর 2-1 দিনের মধ্যে রাজমিস্ত্রি আসবে, রাজমিস্ত্রি আসলে কিন্তু চারদিক থেকে হালকা করে পাকা করে ঘরটা উঠে, মানে কতগুলো ইট আছে না যেগুলোকে কাঠটাও বলে, ওগুলো এনে কিন্তু ঘরটাকে তৈরি করে দেওয়া হবে। উনি যতদিনই বেঁচে থাক এই ঘরটার মধ্যে যেন থেকে যেতে পারেন। আজ আমি কোনো কাজেই সময় পাচ্ছি না, সকাল থেকে ছেলেটার শরীর ভালো না, তো সেই কারণে ওকে নিয়েই আমার ব্যস্ততায় দিন কাটছে। মা এদিকে রান্না করলো, রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর আমার মানে তোমরা দেখলেই যে আমাদের বাড়ির পেছনে যে লোকটা আছে, এই মানে সেরকম পাগলও না, লোকটা খ্যাপা লোক যেটাকে বলা হয়। তো ওর বাড়িতে মানে ওই জেঠুর বাড়িতে মিস্ত্রি লেগেছে। ওই জেঠু তো সরকারি ঘর পেয়েছে, তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি অনেক আগে। তো সেই মিস্ত্রি লেগেছে, মিস্ত্রিদেরকে আমরাই খবর দিয়ে এনেছি, কারণ ওই জেঠুর কথায় কোনো মিস্ত্রি আসতে চায় না, কারণ খ্যাপা লোক না, খ্যাপা লোকের কথায় আসবে পরে টাকা পয়সা দেবে না, সেই কারণে আসতে চায় না। তো আমাদের বাড়িরই মিস্ত্রি, মানে আমরা মিস্ত্রি যেটা লাগাবো, তো সেই মিস্ত্রি ওই খ্যাপা লোকটার বাড়িতে কাজ করছে। আর ওনার মিস্ত্রিদের আমাদেরকে খাওয়াতে হবে, মানে আমরাই খাওয়াবো, কারণ লোকগুলো অনেক দূর থেকে এসেছে। এখন লোকগুলোকে যদি খাওয়ানো না হয় কেমন দেখা যায়। আর ওনার বাড়ির যে অবস্থা, ওই বাড়িতে তো খাবেন না ওনারা, তো সেই কারণে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে মা কিন্তু রান্না টান্না করে ফেলেছে। কী কী রান্না করেছে তোমাদেরকে দেখা, একবার ভাত হয়ে গেছে, আবার ভাত বসিয়েছে। কারণ যখন আমাদের ভাত রান্না বসিয়েছে তখন কিন্তু বলেনি যে ওনার মিস্ত্রিদের খাওয়াতে হবে। তো যে এখন আবার ভাত বসানো হয়েছে, বেশি করে চাল দেওয়া হয়েছিল, দেখো এদিকে মার পড়ে গেছে, ঘরটাকে পরিষ্কার করা যাবে পরে। এদিকে রান্না করেছে, এটা হচ্ছে সব সবজি টবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে ধনেপাতা ছাড়া, যেটা আমার বাবার জন্য। এটা হচ্ছে আলু আর সিম ভাজা। তার নিচে কি কি আছে তোমাদের দেখাই। এখানে আছে মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছে মা। এখানে করেছে বড় মাছের ঝোল, এই যে। আর এখানে করেছে সেই যে চচ্চড়িটা তোমরা দেখেছো ছোটো মাছের, এই যে ছোটো মাছের এটাই রান্না করেছে। এখানে ধনেপাতা দিয়েছে, আমার বাবা ধনেপাতা খায় না বলে ধনেপাতা এটার মধ্যে, বাবারটার মধ্যে দেওয়া হয়নি। মা গেছে বাসন টাসন মাজতে। এই হচ্ছে ঘরের অবস্থা, অনেক বেলা হয়ে গেছে। এখন বাবুকে দিলাম বৌদির কোলে, দিয়ে আমি একটু এলাম কাজ করতে। ছেলের শরীর ভালো না, ছেলে কোথাও থাকতে চায় না, তাই বৌদি এখন ওকে তো আমি চান টান করিয়ে দিয়েছি। এখন তো ভীষণ রোদ ওঠে, অনেকক্ষণ ওর চান টান হয়ে গেছে, ওকে নিয়ে শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি, তাই ভাবলাম যে বৌদির কোলেই থাক এখন। আর আমি দেখি মায়ের হাতে হাতে যদি একটু কাজ করে দেওয়া যায়, একা একা কত করবে। ভাই গেছে কোচবিহারে কলেজের কি একটা সার্টিফিকেট আনতে, আমাদের ইউনিভার্সিটিতে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে গেছে। তো ভাবলাম যে না, আমি একটু মার সাথে মার এখানে কাজগুলো করে দিই। ভেবেছিলাম যে রান্নার কাজগুলো মার সাথে করব, কিন্তু করতে পারিনি। ছেলেকে নিয়ে কিচ্ছু পারি না, এখন কিচ্ছু পারি না। তাও ছেলেটা আমার কয়েকদিন ভীষণ শান্ত ছিল, এই 2 দিন থেকে ওর শরীরটা একটু খারাপ, মানে ওর পেটটা দেখেছিলাম 2 দিন পেটটা হালকা একটু নরম হয়েছে, আবার কালকে দেখি পেটটা হয়তো ব্যথা করছে, শুধু কান্না করছে। পেট ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে, পেটটা এখন আগের থেকে ভালো আছে। সেই পেটটা যে একটু নরম হয়েছিল, সেই নরম ভাবটা নেই, কিন্তু কান্না করে, প্রচুর কান্না করছে। রাত্রে না ঠিকঠাক করে কালকে ঘুমায়নি পেট ব্যথায়, তো সেই কারণে কান্নাটা একটু বেশিই করছে আজকে। চলো ঘরটাকে ঝাড় দিই। রান্না করলে এইসব কাঁচা ঘরের অবস্থা শেষ হয়ে যায়, কিন্তু ঝাড়টা দিলে তো পরে পরিষ্কার হয়েই যায়, তাই না বলো। আজকে ওই লোকটার ঘর কিছুটা উঠে যাবে, মানে চাল টাল ওগুলো হয়ে যাবে, কাল কমপ্লিট করে দেবে। পরশুদিন ইট বালু পাথর যা যা লাগবে, সিমেন্ট, ওসব আনতে হবে। আর এসবের দায়িত্ব সব দিয়েছে আমার বাবাকে, কারণ এই লোকটার দায়িত্ব আমাদের গ্রামে কেউ নিতে চায় না, একমাত্র বাবাই নিজে থেকে বলল যে লোকটার কেউ নেই, এখন তো করে দিতেই হবে, যখন আমাদের বাড়ির পাশে বাড়ি, নাহলে মানুষ আমাদেরকেই খারাপ বলবে। তো ওনার মিস্ত্রিদের খাওয়ার দায়িত্ব আমাদের নিলাম, কিন্তু তবুও লোকটা ভালো থাক। কিন্তু লোকটা জানো 8-9 বিঘা জমি আছে, লোকটা এরকম অবস্থায় থাকে, কি বলা যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি উঠানটাকে ঝটপট করে ঝাড় দিয়ে পরিষ্কার
এদিকে মিস্ত্রিদের প্রায় দুপুরবেলা হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওনাদেরকে ডেকে আনা হলো খাওয়ার জন্য। তো দেখো এখানে 6 জন মিস্ত্রি আছে, 6 জন মিস্ত্রির জন্যই কিন্তু রান্না করা হয়েছে। তোমরা দেখলেই কি কি রান্না করা হয়েছে। সবাই এখন খেতে বসে গেছে। তারপর ওনাকে গিয়ে বাবা ডেকে আনলো, উনি আসতে চাচ্ছিলেন না, তো অনেক ডাকাডাকের পর উনি এসেছেন। এই দেখো ওই যে বাবার এখানে দাঁড়িয়ে আছেন, আর এসে বলছেন আমি খাবো না, আমি ভাত খাবো না, এটা সেটা অনেক কিছু বলছেন। কিন্তু যে মিস্ত্রিগুলো ওনাকে বলছেন কেন, খেলে কি হয়, খেয়ে নিন। তারপর আমরাও বলেছি যে খেয়ে নাও কি হবে, খেয়ে নাও না। তারপর বলছে না আমি মুড়ি খাবো, আমি কারো বাড়িতে ভাত টাত খাবো না, এরকমভাবে বলছিলেন। কিন্তু উনি না উপকার টুপকার ওইসব বুঝতে পারেন না, মানে বয়স হয়ে গেছে, আর আস্তে আস্তে মাথাটাও যত বয়স হচ্ছে ততটা খারাপ হচ্ছে। তবুও অনেক জোর করার পর উনি এখন বসেছেন, আর মা এদিকে ওনাকে ভাত দেবেন। তো উনি বলছেন যে বারান্দার এখানেই বসবেন, তো এখানেই বসে খাওয়া দাওয়াটা করে যাক। তো এই যে এখানে হাতটা ধুয়ে নিলেন, তারপর বলছেন কি রান্না করেছো। মা যখন বললো মাছ, তখন বললো যে না ঠিক আছে একটু ভাত দাও, মানে উনি মাছ হয়তো ভালোবাসেন সেই কারণে বলছেন। তো চলো, ওনাকে মা কিন্তু এদিকে ভাত দিচ্ছে। তো ওনার ঘর কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। কিছুদিন বলতে কি, এখন টাকা পয়সার ব্যাপার, উনি যদি কিছু দিতে পারেন তো তাড়াতাড়ি উঠবে, না হলে কিন্তু সম্পূর্ণ আমাদের করে দিতে হবে। এখন যেটাই হোক ওনাকে ঘরটা যেভাবে হোক তৈরি করে দিতে হবে, এটাই হচ্ছে কথা। আজকের ভিডিওটা এখানেই রাখি।